প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির বিশেষ সংলাপ দৃশ্যপটে। বাংলা বর্ষপঞ্জির প্রথম দৃশ্যপটের আয়োজনটিতে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এমন চারজন মানুষের সাথে যারা সমাজের বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন। আজকে স্বেচ্ছাসেবা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, আর এই আলোচনায় আমরা জানতে চাব তাদের শুরু, তাদের সম্ভাবনা এবং কি কি সমস্যার মধ্যে তারা পড়ছেন। আমি পরিচয় করে দিচ্ছি। সবার ডানে আছেন মোহাম্মদ আকরামুজ্জামান শুভ, উদ্যোক্তা, স্বপ্নালোড়ন। তারপর আমার ডানে আছেন রাজু বড়ুয়া, সাধারণ সম্পাদক, জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম। আমার বায়ে আছেন আরিয়ান আরিফ, উদ্যোক্তা, মজার স্কুল। এবং সবার বায়ে আছেন কাজী মুনতাসির বিল্লাহ, শিক্ষক, আমাদের পাঠশালা। তো আমি আলোচনা শুরু করতে চাই কাজী মুনতাসির বিল্লাহকে দিয়েই। আপনাদের এই আমাদের পাঠশালার উদ্যোগের বা শুরুর কাহিনীটা আমাদের বলবেন? আচ্ছা, আমাদের পাঠশালা শুরু হচ্ছে 2008 সাল থেকে, স্কুলের যাত্রা। আর এইটার পরিকল্পনা চলে 2007 থেকে। মূল উদ্যোক্তা হচ্ছেন আবুল হাসান রুবেল, তার সাথে অমল আকাশ, এমজে ফেরদৌস, রণজিৎ মজুমদার, আমি এবং আরও কয়েকজন ছিলেন, তোফাজ্জল, লিনা আপা। তো আমি আমার গল্প দিয়ে আসি যে আমি কিভাবে পরিচিত হলাম এবং কিভাবে কাজটা শুরু হলো। আমাদের ছাত্রাবস্থায় আমাদের মেডিকেলে আমরা একটা বন্ধুরা মিলে সংগঠন করছিলাম, স্বপ্নচর্যা। তো সেখানে লাইব্রেরি করা, কিশোর পত্রিকা করা এবং নানা ধরনের সেবামূলক কাজের ভিতরে স্কুল একটা অন্তর্ভুক্ত বিষয় ছিল। বিশেষত আহমদ সফর পুষ্পবৃক্ষ বিহঙ্গ পুরাণটা পড়ার পর আমার আগ্রহ তৈরি হয়েছিল যে এই ধরনের কোনো কাজের সাথে আমি জড়িত থাকব। তারপরে আমরা দুইটা ইভেন্ট করছিলাম, একটা সুনামগঞ্জে একটা স্কুলে, আর একটা হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটিতে বঞ্চিত শিশুদের জন্য একটা স্কুলের মতো একটা কার্যক্রম ছিল কিন নামে, সেখানে। তো এরপরে নানা কিছু ঘটে এবং তারপরে কিছু মাস যাওয়ার পর স্বপ্নচর্যার কাজ যখন বন্ধ হয়ে যায় প্রায়, টাঙ্গাইলে একটা স্কুলে আনন্দপাঠ সোনার তরী, সেখানে একটা লাইব্রেরির উদ্যোগ নেই এবং তারপরে প্রায় কাকতালীয়ভাবেই পরিচয় হয় কিছু মানুষের সাথে। তাদের মধ্যে অমল আকাশ আছেন। তো অমল আকাশেরও আবার পূর্বে আমার একটা পরিচিতি জানা ছিল যে আবু হাসান শাহরিয়ারের অর্ধসত্য বইয়ে একদল তরুণের কথা বলা ছিল যারা নারায়ণগঞ্জে একটা জমিতে বেড়ার ঘর তুলে রেল লাইনের ওখানে যারা বাচ্চারা থাকতো তাদেরকে পড়াইতো। তো আমি পরবর্তীতে যখন পরিচয় হয় তখন আমি জানতে পারি যে উনি তাদের সাথেই ছিলেন, এবং রুবেল ভাইয়ের সাথে যখন পরিচয় হয় আমি জানতে পারি যে উনি আহমদ সফার জীবদ্দশায় সুলতান সফা পাঠশালায় কাজ করছেন এবং রুবেল ভাই ওখানকার প্রধান শিক্ষক ছিলেন। তো আমি যখনই এনাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের এখনকার পরিকল্পনা কী, তারা বলে যে আমরা নিজের একটা স্কুল করব। তো আমি তাদের তখনই জানাই দিই যে আমি সাথে আসি। তো আমরা 2007-এ আজিজ মার্কেটে বসতাম এবং অনেকেই বলতো যে এইভাবে সপ্তাহে একদিন মিটিং করতেছো তোমরা, তো এইভাবে কি স্কুল হবে? কিন্তু আমাদের ভিতরে অনেক প্রতিভার কারণে কিভাবে আমরা সমস্যাগুলো সমাধান করে 2008 থেকে আমাদের যাত্রা শুরু করি মিরপুর 12-তে ডি ব্লকে। আমাদের এক বন্ধুরই একটা বাসা ভাড়া পাওয়া যায় এবং নানা রকম বাধা পার হয়ে আস্তে আস্তে আমাদের কার্যক্রমটা বড় হতে থাকে। আপনাদের স্কুলে এখন কত ছাত্র বা কারা পড়েন সেখানে? আমাদের স্কুলে আসলে পথশিশুরা পড়েন না। আমাদের স্কুলে পড়েন হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে, যাদের অধিকাংশের বাবা মা হচ্ছে শ্রমজীবী এবং কিছু ক্ষেত্রে বাচ্চারাও শ্রমজীবী। তো এই মিরপুরে বেগুনটিলা বস্তি, সিরামিক বস্তি, বিহারি ক্যাম্প, কালাপানি ক্যাম্প, এইসব এলাকার যে এরিয়াগুলো আছে, এখান থেকে ছাত্রছাত্রীরা আসে। ছাত্রছাত্রীর সংখ্যা এখন 180-র মতো। শিশু শ্রেণী থেকে প্রি ক্লাস 1 থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমরা পুরোপুরি পড়াই। আর আমাদেরই যারা 8ম শ্রেণী পাশ করে এদের আমরা কিছু দেখভাল করি, যেমন এদের ভর্তিটা হচ্ছে কিনা 9-10-এ, এদের পড়াশোনার কোনো সাবজেক্টে আটকা হলে ওরা আবার বিশেষ ক্লাস করে যায় আমাদের পাঠশালাতেই বিকালগুলোতে। তো এভাবে চলছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আরিয়ান আরিফ, মজার স্কুলের শুরুটা কিভাবে হলো? মজার স্কুলের শুরুটা আসলে মিশু ভাইয়ের মতো ওরকম না, আমাদেরটা একদমই ডিফারেন্ট। আমাদের শুরুটা একদম সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক থেকে, যেটাকে তরুণ প্রজন্ম ইউজ করে রেগুলারলি। সো 2013 সালের শুরুর দিকে একদম ফার্স্ট উইকে প্রচণ্ড শীত ছিল তখন। ওই দিন আমার শরীরটা কিছুটা খারাপ লাগছিল, তো আমি 8টা-9টার দিকে কম্পিউটার শাটডাউন করি। চিন্তাটা আগে থেকেই ছিল না তা না, কিন্তু ওই দিন হঠাৎ করে মনে হলো যে আমার চিন্তাটাকে আমি ফেসবুকে শেয়ার কেন করি না, কারণ এখানে তখন আমার ফ্রেন্ড লিস্ট অলমোস্ট 1300-র মতো ফ্রেন্ডস ছিল, ফেসবুক ফ্রেন্ডস। সো আমি তখন ওখানে একটা স্ট্যাটাস লিখি যে সমস্ত পথশিশু আছে, তখন শাহবাগ থেকে আমার নিয়মিত আসা যাওয়া হতো, ফুল বিক্রি, পানি বিক্রি, রাস্তার কাছে, এগুলো দেখলে ভীষণ খারাপ লাগতো।
তো আমার ফ্রেন্ড লিস্ট এমন কোনো ফ্রেন্ডস আছে কি না যারা মিলে আমরা একটা স্কুল চালু করতে পারি এই সমস্ত একদম শিশুদের জন্য, এবং টাইমটাকে আমরা ওই টাইমটা নেই যে টাইমটা ভার্সিটির ছেলেরা যারা ফ্রি থাকে তারা ঘুরে ফিরে আড্ডা দেয় বন্ধুদের সাথে, ওই রকম কেউ আমার ফ্রেন্ড লিস্ট আছে কিনা। সো মূলত ফেসবুক থেকেও স্টার্টার দেওয়া, সামাজিক গণযোগাযোগ মাধ্যমের একটা ইতিবাচক দিক আমরা দেখতে পাচ্ছি যে অফকোর্স, এবং স্টিল আমরা যে 3.5 বছর পথ পাড়ি দিচ্ছি, এটাই সামাজিক যে মাধ্যম ফেসবুক, ওটাকে কেন্দ্র করেই হয়তোবা সামনের কথা প্রসঙ্গে আমি এই গল্পটা আরও বলবো। এবং সেখান থেকে আজকে পর্যন্ত আমাদের 700+ রেজিস্টার ভলান্টিয়ার আছে, এবং আমরা প্রত্যেকে কেউ কাউকে চিনি নাই, ফেসবুক থেকে সবাই কানেক্টেড, এবং 700-র বেশি রেজিস্টার ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করছে এই মুহূর্তে। এবং যারা কোর টিম আমরা আমাদের অ্যাভারেজ এজ খুবই কম, আপ টু মানে 20-21-এর মতো অ্যাভারেজ বয়স। তো এদের দেখা গেছে যে এরা মিলিয়ে আমরা স্কুলটাকে পরিচালনা করি। তো আমরা শুরুর দিকে এই ফেসবুক থেকে 2-1 সাড়া দেয়, আমরা তাদেরকে নিয়ে প্রথম রমনায় যাই। রমনায় দেখা গেল ওটা ওই দিন ওই সময় জানতে পারি যে এটা একটু রেস্ট্রিক্টেড এই শিশুদের জন্য, তারা এই এলাকায় এখন ঢুকতে পারে না। আমরা পার্শ্ববর্তী সরাইদ উদ্যানে খোঁজ নেই, ওখানে মিলি নামে একটা বাচ্চার সাথে আমাদের দেখা হয়, সে স্টিল শাহবাগ এখনও ফুল বিক্রি করে। সো ওর সাথে কথা বলি এবং আরও বাচ্চাদের সাথে কথা বলি। এরপরে আমরা ওখানে বাংলা একাডেমির বিপরীত দিকে কালী মন্দির যে এলাকাটা আছে, ওখানে আমরা খোলা আকাশের নিচে একটা গাছের নিচে প্রথম 13 জন পথ শিশু আর আমরা কয়েকজন ভলান্টিয়ার মিলে স্কুলের কার্যক্রমটা শুরু করি। এবং সেখান থেকে ধীরে ধীরে আমাদের কার্যক্রম বাড়তে থাকে, এবং আমরা এখন কমলাপুরে, যেখানে রেল স্টেশন, শাহবাগে, তারপর হলো আপনার সদরঘাট লঞ্চ টার্মিনালে, আগারগাঁয়ে, এর ভিতরে কমলাপুরে আর সদরঘাট স্কুল কার্যক্রম পরিচালনাটা বিশেষ কারণ আছে। কারণ হলো আমরা যখন কাজ করতেছিলাম 1 বছর পর আমাদের প্রথম উপলব্ধি ছিল যে আমরা যে কাজটা করছি এটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কী, কোন দিকে আমরা যাচ্ছি। তো ওখান থেকে আমরা ভাবি যে এমন জায়গায় আমাদের স্কুলগুলো পরিচালিত হওয়া উচিত যেখানে পথশিশুদের সংখ্যা সব থেকে বেশি, এবং পথশিশু বলতে গেলে ওখান থেকে ঢাকায় ছড়ায়। আপনি যদি কমলাপুর রেল স্টেশনকে খেয়াল করেন যে পুরো উত্তর অঞ্চল কিন্তু রেলের কারণে এটার সাথে জড়িত, এবং যদি সদরঘাটে তাকান তাহলে পুরো দক্ষিণ অঞ্চল লঞ্চের কারণে এটার সাথে জড়িত, এবং এই দুইটা অঞ্চলে কিন্তু দারিদ্রতার হার তুলনামূলক বেশি। এবং যোগাযোগটা সহজলভ্য হয়, শিশুরা রাগ করে বা কোনো একটা ছোটো দুর্ঘটনাটা, সেটা চুরি হোক বন্য কোনো কিছু হোক, সেটা রাগ করে সে চলে আসতেছে ঢাকা শহরে কিন্তু সে দিশাহারা। সো পথের সঙ্গে এই জায়গা দুটাই বেশি, এবং আমরা কার্যক্রম এখানে বাড়াই। এবং আমরা এই কার্যক্রম বাড়াতে বাড়াতে একটা জিনিস ফাইন্ড আউট করি যে একটা সমস্যা নিয়ে আমরা কাজ করে সমস্যার মূলে যেতে চাই। যেমন আমরা যদি সমাজবিজ্ঞানীদের সাথে কথা বলি, তারা কিন্তু খুব স্পষ্টভাবেই বলে যে দারিদ্রতা হার বা এই নদী ভাঙন এই কারণে পথের সমস্যা। কিন্তু আমরা গত 3 বছর ধরে কাজ করে দেখেছি যে এই সমস্যার থেকেও বড় কিছু সমস্যা আছে যেগুলো ধরে ধরে আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে হয়তো এটা নিয়ে একটা প্রকাশনা বা একটা পাবলিকেশনে আমরা টোটাল ব্যাপারটা তুলব। তো এই হলো যে কার্যক্রম আমাদের বাড়তে থাকলো, এবং এই পরিকল্পনার রুটে কীভাবে যেতে পারি, মানে পথের সমস্যার মূলে। শেষে আমরা আগারগাঁয়ে একটি পরীক্ষামূলক আরেকটা স্কুল চালু করি। মোট আমাদের এই 4টা স্কুলের কার্যক্রম চলছে। ভবিষ্যতে আমাদের পুরো পথের সমস্যাটাকে নির্ণয় করার জন্য আমাদের কিছু স্পেসিফিক পরিকল্পনা আছে, ওগুলো ধরে ধরে আমরা আগাচ্ছি। এই তো শুরু থেকে মোটামুটি সংক্ষেপে বললে 3.5 বছরে আমাদের এতটুকু। আপনাদের সাথে এখন কত শিশু জড়িত এটা বলতে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। আমরা গত 3.5 বছরে 40,000+ পথ শিশুকে আমরা খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বিনোদনের ব্যবস্থা করেছি। এদের সমস্ত ডাটাবেস, ইনফো সমস্ত কিছু আমাদের কাছে সংরক্ষিত। কোন পয়েন্টে কোন বাচ্চা এবং বাচ্চাগুলো কেন এখানে আসে ওগুলো আমাদের কাছে ডাটাবেজ আছে। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সে কেন এখানে আছে, এটা একই সাথে এই মুহূর্তে আমাদের যে 4টা রেগুলার স্কুল, এখানে 200 বাচ্চা রেগুলার ক্লাস করে। এর বাইরে আমরা বছরে হলো 4টা ইভেন্ট করি বড় বড়, যেমন আমরা ফল উৎসব করি। সমস্ত বাচ্চাদের আমরা 5 ধরনের ফল দিই, আম, লিচু, জামরুল, এই টাইপের যে ফলগুলো থাকে। ঈদের সময় নতুন পোশাক দিই, প্রতি বছরই দিই। শীতের সময় আমরা নতুন জ্যাকেট দিই সবাইকে, এবং বছরে একবার তাদেরকে আমরা কোনো না কোনো ভালো রেস্টুরেন্টে, সেটা হতে পারে স্টারে বা বসুন্ধরা সিটিতে, কারো সহযোগিতা খেতে নিয়ে যাই। মানে উদ্দেশ্যটা ওটা থাকে না যে তাদেরকে হাই মানে খুব বেশি কিছু খাওয়ালাম। উদ্দেশ্য থাকে এমন একটা জায়গায় নেওয়া যেখানে সে ইচ্ছা করলে ঢুকতে পারে না, যার সামনে সে ভিক্ষা করে, সেখানে তাকে নিয়ে আসলে তার জায়গাটা, ভিতরের জগৎটা তাকে দেখানো, এটা আর কি। আকরামুজ্জামান শুভ, স্বপ্নালোড়ন কিভাবে তৈরি হলো? ভাইয়া যেটা বললো, আরিয়ান ভাইয়া, তো ওনার মতোই ব্যাপারটা যে সামাজিক মাধ্যম থেকে আমাদেরটা একটু অন্যরকম। কেন, জাতীয় পর্যায়ের একজন মানুষ, মাশরাফি বিন মুর্তজা, আমরা যাকে সবাই চিনি, জাতীয় দলের অধিনায়ক, তার সাথে আমার পূর্ব পরিচয় তো আছেই। তার মধ্যেই মাঝখানে একদিন ফেসবুকে প্রায় 11:30টার দিকে রাত
বাকবিতণ্ডা একটু জড়িয়ে পড়ি আর কি। তো উনি আমাকে একটু খোঁচাতে চাচ্ছিল যে আমার মধ্যে মানে কিছু শুরু করে দেওয়া যায় কিনা। তো বাকবিতণ্ডাগুলো এমন ছিল যে উনি বলছিল কিছু সম্ভব না, আমি বলছিলাম সম্ভব। তারপরে উনি আবার ইনবক্সে নক করলো যে কিছু করো, দেখিয়ে দাও, তোমাদের তো সময়, তোমরাই তো পারো হালটা ধরতে। এরপর ওই রাতটা আর ঘুমাতে পারিনি আর কি। 2টা 2:30টার দিকে একটা ফেসবুকে পোস্ট জুড়ে দিই। আমি একটু ক্রিকেটের প্রতি বেশি দুর্বল হওয়াতে ক্রিকেট সাংবাদিক থেকে শুরু করে সবাই আছে। এরপর দেখি যে ভালোই সাড়া পাচ্ছি। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে পরিচিত, আমার ফ্রেন্ড লিস্টে আবার সবাই পরিচিত থাকে, তো তাদের মধ্যে থেকেই দেখি 50 থেকে 60 জন চলে আসে। তাদের মধ্যে অবশ্যই ক্রিকেট সাংবাদিক তো আছে। এরপর আমার যে 14 সালের HSC ব্যাচ, ছোট ভাই, বড় বোন, এইভাবে আমরা প্রথম মিটিংটা করি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছাদে। এরপরই হুট করে শুরু করা আর কি। প্রথম দিনটা আমরা তেমন কাউকেই পাইনি, বাচ্চা 6-7 জন বাচ্চা ছিল এলাকার। এরপর ওই দিনটা আমরা ওদের নিয়ে ক্রিকেট খেলেই কাটিয়ে দিই। এভাবে শুরু করা, আস্তে আস্তে এখন চলতেছে। পুরো বাংলাদেশে আমাদের এখন চলমান আছে 10টা শিক্ষা ক্যাম্প, শাখা হচ্ছে এগুলো নিয়ে 8টা শাখা। আচ্ছা, কত শিশু জড়িত আছে এখন? এখন নিয়মিত বাচ্চা হচ্ছে 220 থেকে 230 এরকম, আচ্ছা, ওঠানামা করে প্রতিদিনই সংখ্যা। বাচ্চা বাড়তেছে এরকম। আচ্ছা আচ্ছা। তাদের মধ্যে কেউ ঝরে পড়তেছে, ঝরে পড়াও বলা যায় না, ওই এলাকার বাচ্চাগুলোকে এরকম থাকে যে ফুটপাতের বাচ্চা, তো ওদের যেটা হয় ওদের একটা জীবিকা নির্বাহের একটা তাগিদ থাকে, ওটা থেকে আমরা আমাদের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা সময়, যেটা আমরা প্রতিদিন 8টা থেকে 10টা পর্যন্ত সময় নির্দিষ্ট করা থাকে, তো ওই সময়টায় আমরা চাই ওই সময়টায় ওদের কাজটা থেকে একটু বিরত রাখা। হ্যাঁ, ওদের কাজটা থেকে বিরত রাখার জন্য যেটা সাপোর্ট দেওয়া দরকার ওদের পরিবারকে, আমরা ধীরে ধীরে ওইটাই মানে নিয়ে আসতে চাচ্ছি যে আপনারা একটু কাজ করেন, আপনাদের ছেলে বাচ্চাদেরকে একটু ছাড় দেন। সেই দিক থেকে আমরা চেষ্টা করি আমাদের যতটুকু সামর্থ্য আছে ওটা দিয়ে ওই পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ। রাজু বড়ুয়া, আপনাদের এই জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম সম্পর্কে আমাদের একটু ধারণা দিন। ধন্যবাদ ফিরোজ ভাই। সৈকত নন্দিনী কক্সবাজার জেলার রম্যভূমি রামু উপজেলার রামকোট, রাজারকুল, রামকোট রামু উপজেলার জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম 1994 সালে প্রতিষ্ঠিত হয়। ইতালিয়ান এক ভদ্রলোক উনি ভবনটি প্রতিষ্ঠা করেন। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আমাদের প্রয়াত স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, উনি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। ওই থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। তো আমরা মোটামুটিভাবে আগে যিনি ইতালিয়ান ভদ্রলোক ছিল ফাদার পিয়েট্রো লুজিলুপি, ওনার সহযোগিতায় মোটামুটিভাবে আমরা চালিয়ে আসছিলাম। উনি এখন চলে গেছে। তো আমাদের এতিমখানায় সব অনাথ মা বাবা নাই, এই ধরনের বাচ্চাদের নিয়ে আমরা পরীক্ষার মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে আমরা অংশগ্রহণ ভর্তি করাই। এখন আমাদের পাশাপাশি এতিমখানার পাশাপাশি আমরা একটা জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম, জগৎজ্যোতি প্রাইমারি স্কুল আমরা প্রতিষ্ঠিত করি। ওই স্কুলে 12 সাল থেকে আমরা শুরু করি স্কুল। এখন প্রতি ক্লাসে 30 জন করে 150 জন ছাত্র আছে। তো এইভাবে বেলজিয়ামের এক ভদ্রলোক, এক ভদ্র মহিলা, এরা শিক্ষা প্রোগ্রামে শিক্ষার বিষয়ে সহযোগিতা করে থাকেন এবং শিক্ষকদের ট্রেন আপ করেন এরা। এবং বৎসরে 2 বার আসেন, 2 মাস করে থাকে। এরা সব কিছু নিয়ে তদারকি করে। আপনাদের এখানে শিশু কতজন আছেন? এখন আমাদের এতিমখানায় আছে 70 জন, আর স্কুলে আছে 150 জন। ধন্যবাদ। মুতাসিম বিল্লাহ, আপনাদের এই যে আপনাদের স্কুলটা কি একটা পূর্ণাঙ্গ স্কুল? মানে আপনারা কি ধরনের বিষয় পড়ান ছাত্রদেরকে? আমাদের জাতীয় যে শিক্ষা বোর্ডের যে কারিকুলাম ওইটাই ফলো করি। এরা সমাপনী পরীক্ষা, JSC পরীক্ষা দিয়ে এরপরে SSC এভাবেই পড়ে তারা। আচ্ছা, আপনাদের স্কুলটাতে তো দেখা যাচ্ছে যে আপনাদের 2টি স্কুলে যে সেখানে পথের শিশুরাই থাকে, তো তাদের শিক্ষার বিষয়টা আপনারা কিভাবে দেখেন? আমাদের যে 4টা স্কুল, যা আমি আগে বলেছিলাম যে 3টা শাহবাগে, কমলাপুর, সদরঘাটে যে 3টে স্কুল আমরা চালাই, এটা খোলা আকাশের নিচে। সো এখানের বেশিরভাগ বাচ্চাই মাদকাসক্ত। আচ্ছা, মাদকাসক্ত সেই সংখ্যাটা আসলে খুবই মানে ভয়ঙ্কর। মানে আমরা ওদের সাথে কাজ করে যতটুকু, সেটা 80 থেকে 90% বাচ্চাই কোনো না কোনোভাবে মাদকের সাথে জড়িত। এটা নির্ভর করে
পয়েন্ট ভেদে, কমলাপুরেরটা একটা, শাহবাগে একরকম, সদরঘাট। আমি সদরঘাটের গল্পটাই বলি। সদরঘাটের বেশিরভাগ বাচ্চা আছে এমন কোনো মাদক নাই যে সে কোনো না কোনোভাবে সেটার সাথে জড়িত না। এখন ব্যাপারটা হলো এরা পায় কোথায়। তো সহজলভ্য যেটাকে আপনি সিগারেট বলেন, যেটাকে মাদক বলেন, গাঁজা বলেন, এই টাইপের যেগুলো আছে সেগুলো তো অনেকটা অ্যাভেলেবেল তাদের এরিয়ার ভিতরে। এরপর যেগুলো এর থেকে উপর লেভেলে, সেটা হিরোইনও যদি হয়, তারা যাদের অধীনে কাজ করে, অনেকেই কাগজ টোকায়, বোতল টোকায়, তাদের সহযোগিতা সাধারণত নিয়ে থাকে। এরপর কখনো কখনো চুরির সাথেও জড়িয়ে যায় এবং আমরা তাদের সাথে এত বেশি ফ্রেন্ডলি মিশি। সো আমাদের মানে সংগঠনের মূল থিমটা এটা যে বিল্ড এ ফ্রেন্ডশিপ, আর তাদের সাথে আমাদের দূরত্বটা থাকবে না। মানে বন্ধুত্বটা কিরকম, যে আমার বয়স 24 হোক, আমার বয়স 25 হোক, তাতে কিছুই যায় আসে না। আমি যখন এটা 6 বছরের বাচ্চার সাথে মিশবো, তখন আমার মনের বয়সটাকে আমি 6 নিয়ে যাব এবং তার সাথে ওভাবে মিশবো। যখন আমরা এই কাজটা করি তখন সে আমাকে সব বলে দিচ্ছে এবং তার অতটুকু বিশ্বাস আমরা গত 3.5 বছর অর্জন করতে পেরেছি যে আমি যার সাথে শেয়ার করছি সে আমাকে কখনো বিপদে ফেলবে না, সে আমাকে এটা নিয়ে কখনো ক্রিটিসাইজ করবে না, সে আমাকে কখনো বিপদে হওয়ার চেষ্টা, বরং আমাকে ফ্রেন্ডলি হেল্প করবে। সো আমরা প্রতিটি স্কুলে খাবার দিই, ক্লাস শেষে খাবার দিই। তো নর্মালি আমরা দুটো জিনিসে বেশি গুরুত্ব দিই। একটা হলো কাউন্সিলিং করা, যেহেতু এই বাচ্চাগুলা যারা একদম ওপেন স্পেসে থাকে, অ্যাডিক্টেড এবং প্রচুর অবহেলার ভিতর দিয়ে বড় হয়, সেটা ফ্যামিলি থেকে শুরু হয়, পথে থাকতে থাকতে বেশি অবহেলার শিকার হয় এবং খুব আন্তরিকভাবে যে তাকে কেয়ার করা, ধরা, ওই সময়টা আসলে ব্যস্ত মানুষ, যেহেতু ঢাকার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কাজে ব্যস্ত, তার আসলে হয়ে ওঠে না, ইচ্ছা থাকলে হয়ে ওঠে না। সো আমরা ওই সময়টা তাকে আন্তরিকভাবে দিই, এটা একটা জিনিস। তো কাউন্সিলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য, যে মেন্টালি তাকে আসলে তৈরি করা যে তোমার পাশে কেউ না কেউ আছে, একদম তোমাকে এই সমাজ বা রাষ্ট্র ফেলে দেয় নাই, হয়তো বা ব্যস্ত কারণে কেউ না কেউ তোমাকে সময় দিতে পারতেছে না, বাট আমরা তরুণ যারা আছে তোমার পাশে আছি, এটা একটা জিনিসকে গুরুত্ব দিই। দ্বিতীয় ব্যাপারটা হলো তার ভিতরে ওই ফিল্ডটা আনার চেষ্টা করি যে অনেকেই এটা চিন্তা করে থাকে যে পথ শিশু বলতেই ব্যাপারটা এরকম যে মা বাবা নেই, ব্যাপারটা কিন্তু সেরকম না। এদের ম্যাক্সিমামেরই মা বাবা আছে। এর অন্যতম কারণ হিসেবে আমরা যেটা পেয়েছি যে মা অথবা বাবা ছাড়াছাড়ি হয়ে গেছে, মা অন্যত্র চলে গেছে বা বাবা অন্যত্র চলে গেছে, ফলে সে কী হচ্ছে যে ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না, বা ছোটোবেলায় দেখতেছে মা বাবা ঝগড়া করছে, মারামারি করছে, সে ওইটা মেন্টালি নিতে পারেনি, সে একসময় পালায় আসছে, অথবা অনেকে আছে পড়াশোনার চাপ নিতে পারে না। সো আমরা তাকে এটা বোঝানোর চেষ্টা করি যে তুমি যে এইখানে অনেক নাইট সেন্টার আছে যারা শিশুদের নিয়ে কাজ করে, ডে সেন্টার আছে, শেল্টার হোম আছে, এটা ভালো, তবে এটার থেকে তোমার মা বাবা আরও ভালো। যদি সে তোমাকে একটু বকে, সে যদি তোমাকে একটু রাগও করে, তবু এটার থেকে অনেক ভালো, সে তোমাকে আঁকড়াই রাখবে। তোমার বিপদের সময় অ্যাটলিস্ট এখানে যারা কাজ করে তারা ছেড়ে জেলেও যেতে পারে, কিন্তু তারা তোমাকে কখনোই ছাড়বে না, এই বোর্ডটা তৈরি করা। এবং আমরা গত 3.5 বছর অনেক বাচ্চাকে এটা বুঝিয়ে তার মা বাবাকে ফেরত পাঠাতে পেরেছি। এমন হয়েছে যে দারিদ্রতার কারণে আবার ব্যাক করছে, কিন্তু আমরা চেষ্টা কিন্তু থামাচ্ছি না, চলমান রাখছি। এবং মাদকের যে ব্যাপারটা, এটা যে ক্ষতিকর, আমরা সবসময় চেষ্টা করি ভিজুয়ালাইজেশন করতে। ইউটিউবে এখন অ্যাভেলেবেল এই ভিডিওগুলো, যে একটা ধূমপান করলে তোমার আসলে এখান থেকে ফুসফুসে কোন জায়গাটা আঘাত করছে, 5 বছর পর কেমন হবে, তোমার দাঁতের কি সমস্যা, এই ব্যাপারগুলো তাদেরকে আমরা প্রজেক্টরে অথবা মোবাইলের বড় স্ক্রিনে দেখাচ্ছি। এটা খুব কাজে দেয়। আচ্ছা, কিন্তু এটা কন্টিনিউয়াসলি করতে পারলে বেশি কাজে দেয়, কিন্তু আমরা ইচ্ছা থাকলেও একদম পুরোপুরি আমাদের ওই ব্যবস্থাপনা না থাকা পারি না। আরেকটা ব্যাপারকে আমরা সর্বাধিক গুরুত্ব দিই, সেটা হলো খাবার। সো অনেকে বলার চেষ্টা করে যে তোমরা খাবার দিয়ে এই কারণে বাচ্চারা আসে, ব্যাপারটা কিন্তু সেটা না, কারণ খাবারটা অন্য কোথাও চাইলেও পাইতে পারে। আমরা খাবারটা দিয়ে কারণে, ও যেটা বলতেছিল শুভ, যে ওরা অর্থ উপার্জন বা কোনো কাজের সাথে জড়িত থাকে, আমরা তাকে যদি খাবারটা কনফার্ম করি, তাহলে তার কাজের টেনশনটা মাথায় থাকে না, যে আমি আসলে ফুল বিক্রি করতে হবে বা পানি বিক্রি করতে হবে, কাগজ টোকাইতে হবে, এবং আমরা চেষ্টা করি তাকে ভরপেটি খাওয়াইতে। সো যখন এটা হয় তখন সে এটা রিল্যাক্সে ক্লাসটা করতে পারে। মূলত আমরা 3.5 বছর অবজারভেশন যে খাবার বা শিক্ষা উপকরণ, এটার কারণে তারা যতটা না আসে, তারা যে আন্তরিক একটা পরিবেশ পায়, যেমন একজন ভলান্টিয়ার মাথায় উঠে যায়, সে লাভ দিয়ে, ছোটো যারা একটু চুল ছিঁড়ে বেলায়, শার্ট কে কোনটা পরে আসে এটা নিয়ে সে খুব একটা চিন্তিত না, সে জড়াই ধরবে ময়লা সহ। সে হয়তো বা অনেক বাচ্চা যে 6 মাসে 1 বছরে কখনো ব্রাশ করার সুযোগ হয় নাই, দাঁতে প্রচণ্ড ময়লা, থোড়াই কে আসে সেটা নিয়ে কথা বলতেছে, হাসতেছে, মজা করতেছে। এই কমফোর্ট জোনটা আমরা খোলা 3টা স্কুলে সবসময় প্রোভাইড করি। এটার কারণ হলো আমরা এই রিলেশনটা বিল্ড আপ করে তাদেরকে পুনর্বাসন করতে চাই, এটা আমাদের ফাইনাল টার্গেট। কারণ পুনর্বাসন ছাড়া স্কুলগুলো আসলে ভবিষ্যৎ কখনোই নেই, সে যে যত বছরই কাজ করুক না কেন। দ্বিতীয় যে স্কুলটা আমাদের আগারগাঁয়ে, এটা সম্পূর্ণ ন্যাশনাল কারিকুলামে চলে, গভর্নমেন্টের বই, গভর্নমেন্টের সিস্টেম, এটা আমাদের সেকেন্ড ফেজ। আমরা আসলে দেখতে চাই, কারণ এই বস্তির বাচ্চাগুলোই কিন্তু অনেক, যারা একদম বস্তির ভিতর অতিমাত্রায় গরিব, তারা রাস্তায় চলে আসে, দোকানে ভিক্ষা করতেছে, ফুটপাতে খাবার চাচ্ছে বা ফুটপাতে বসে আছে। আমরা এই রুটগুলো কোথায় আসে এটা ফাইন্ড আউট করার জন্য মূলত এভাবে চালাই। সো খোলা আকাশে নিচে আমরা কাউন্সিলিংটাকে গুরুত্ব দিই,
খাবারটাকে গুরুত্ব দিই, শিক্ষাটা 3 নম্বরে থাকে আমাদের কাছে। আচ্ছা। আর অন্য স্কুলটা যেটা হয় আগারগাঁয়ে, সেটা আমি শিক্ষাটাকে সর্বাধিক গুরুত্ব দিই। কাউন্সিলিংটাকে আমরা অভিভাবক, তাদের যে মা বেশিরভাগই বাসায় কাজ করে, বাবারা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো বা দায়িত্ব নেয় না বা নিতে পারে না, সেটা তাদের কিছু ব্যাপার থাকে সব সময়। এটা আমরা সবাই কম বেশি জানি যে বস্তিতে কী হয় সাধারণত। সো আমরা চাই মা বাবাকে সহ প্রতি 2 মাস পর পর কাউন্সিলিং করতে, যে পড়াশোনাটা কেন দরকার, আপনাদের লাইফটা যেভাবে যাচ্ছে আপনিও কি চান কিনা যে আপনার ছেলেমেয়ের লাইফটা এভাবে যাবে, সেও রিক্সা চালাবে কিনা, বা সে অন্যের দোকানে কাজ করে, হোটেলে কাজ করে, বা আপনারা যে বাসায় কাজ করেন আপনাদের এক্সপিরিয়েন্স তো আপনারা জানেন, কাউকে শেয়ার নাই করলেন, আপনার মেয়েও সেটা করবে কিনা। মানে এটা খুব দেই এবং এটা খুব কাজে দেয়। এবং সবথেকে বিস্ময়কর ব্যাপার যে আমাদের আগারগাঁয়ে এখন 40 জন বাচ্চা পড়ে এবং আমাদের উপস্থিতি অলমোস্ট 100%, এবং সারা বছরে বলা হয় যে ঝড়ে পড়া হাটটা কেমন, সেটা 1%-এর কম। গত বছর 29 জন আমরা পড়াইছি, একজন ড্রপ হয়েছে, তাও তার বাবা মা ঢাকায় কোনোভাবেই বের করতে পারতেছিলেন, গ্রামে চলে গেছে। এবছর আমরা আরও 10 জন খেয়েছি, আলহামদুলিল্লাহ 40 জনই কন্টিনিউ করে। আর পুরো 3.5 বছর আমরা একটা জিনিস, যে আমরা যদি আন্তরিকভাবে কোনো কিছু করতে চাই ফোকাসিংভাবে, সেটা পসিবল, এবং সেটা পথশিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। ধন্যবাদ। আকরামুজ্জামান শুভ, আপনারা প্রধানত কি পড়ান শিশুদের? আমরা যে শিশুগুলোকে নিয়ে কাজ করছি মূলত একদম ফুটপাতে থাকে এরকম বাচ্চা। তো এই বাচ্চাগুলোর মধ্যে আমরা যে প্রথম যে কাজটা করার চেষ্টা করি, সহজেই কোন জিনিসটার পরিবর্তন আনা যায় ওদের স্বভাবে। তো ভাইয়া যেটা বলতেছিল, ওরা হচ্ছে নেশাগ্রস্ত। অবশ্যই বেশিরভাগ বাচ্চা হচ্ছে নেশাগ্রস্ত, ওরা ফুটপাতে থাকে। তো ওরা সহজলভ্য যে এইগুলো, আমি যতটুকু জানতে পেরেছি, আমি নিজেও জানি না এইগুলো কী ধরনের নেশা বা এগুলোর নাম কি, ড্যান্ডি। ওরা গন্ধ নিচ্ছে, গন্ধ শুকছে, এনে নাকি নেশা। তো এই বাচ্চাগুলোর মধ্যে আমরা সহজেই কোন জিনিসটা পরিবর্তন আনতে পারি, ওরা গালি দিত, ওই গালিটাকে আমরা এরকম গালিতে পরিণত করতে সক্ষম হয়েছি বা দেখছি পরিবর্তনটা, যে আপেলের বাচ্চা কমলার বাচ্চা বলে গালি দিচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো এই বাচ্চাগুলোকে আমরা এই যে বাংলাদেশের যে শিক্ষা কারিকুলাম, এটার বাইরে আমরা একটা নিজস্ব গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে একটা সিলেবাস তৈরি করার চেষ্টা করেছি, যেটাতে আছে এই ধরনের এইগুলা, যে হাসি খেলা। আমরা হয়তো একদিন বললাম যে চলো আমরা গান গাই, বা আমরা মানে চিত্র আঁকি, বা তোমাদের আজকে কি করতে ইচ্ছা করছে ওটাই করো, এগুলোই। আর আমরা যেটা চেষ্টা করি, আমাদের আচরণ, আমাদের কাজ আমাদেরকে দিয়ে প্রভাবিত করার। আমাদের সাথে ওদেরকে মেশানো গেলে ওরা যেটা করে, ওরা আমাদের মতো মানুষের সাথে ওরকম মিশতে পারে না। আমরা সবাই ওদেরকে তুই তোকারি করে বলি, মানে রাস্তায় যেভাবে চলি। তো আমরা যেটা চাই, সবাই তুমি করে বলি ওদেরকে। ওরাই আমাদের আচরণগুলো দেখতে পারাতে ওদের এটা খুঁজে পায় আর কি, ওদের ভালো লাগা থেকে আমাদের কাছে আরও চলে আসে। তো ভাইয়া আরেকটা জিনিস বলছিল, মানে ওদের উপস্থিতি, এই বাচ্চাগুলোকে যদি এইভাবে আমরা করতে পারি, আসলে ওদের উপস্থিতি 100% রাখা সম্ভব, এবং হচ্ছেও। আমরা যেমন প্রথম থেকে যে বাচ্চাগুলো একদম পড়ার স্পৃহাই ছিল না, আমরা স্পৃহাটা বের করে আনতে সক্ষম হয়েছি। আমাদের ইস্কাটনে যে প্রথম শিক্ষা ক্যাম্পটা ছিল, ওটা থেকে 70 থেকে 75 জন বাচ্চা এখন স্কুলে ভর্তি হয়েছে। আমরা পারি নাই, সক্ষম ছিলাম না বলে ওদেরকে আমরা করতে পারি। বেশ বড় সাফল্য। রাজু বড়ুয়া, হ্যাঁ, আপনাদের স্কুলে কি মূল যে শিক্ষা আছে সিলেবাস, তার বাইরে আপনারা আর কিছু পড়ান? আমরা পড়াই চিত্রাঙ্কন, তারপর সাধারণ জ্ঞান, এই ধরনের করা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার স্কুলটা একটু ভিন্নধর্মী বলতে আমাদের বাচ্চারা এতিম বাচ্চা, মা বাবা নাই। এই ধরনের বাচ্চাকে নিয়ে আমরা ইন্টারভিউর মাধ্যমে ভর্তি করাইয়ে তারপর আমরা স্কুল শুরু করে দিই। তো সবচেয়ে মজার একটা ট্র্যাজেডি হচ্ছে, এই ধরনের বাচ্চা আছে, আমরা মা আগুনে পুড়ে মারা গেছে, 1 বছর পর বাবা আবার ক্যান্সারে মারা গেছে। এই ধরনের বাচ্চা আমাদের স্কুলে আছে। তো এই ধরনের স্কুল নিয়ে আমরা এখন 5 পর্যন্ত আছি। তো পিএইচসি পরীক্ষার অনুমোদন আমাদের হয়ে গেছে। তো এই বছরে পিএইচসি পরীক্ষা দেবে, 1 থেকে শুরু করে পিএইচসি পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ প্রিয় দর্শক। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।